ইন্টারনেট বন্ধ থাকার সময় আপনারা আন্তর্জাতিক যোগাযোগ একটা দুরূহ কাজ ছিল, কিভাবে এই সম্ভব? ভারতের নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলেন এরকম অনেক ব্যক্তিরাই আছে সীমান্তবর্তী এলাকায় ইন্ডিয়ান সিম ব্যবহার করে নেটওয়ার্ক ব্যবহার করে মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করতেছিলাম। গণভবন কেন্দ্রিক একটা পরিকল্পনা রেখেছিলেন। 3 তারিখে হাসিনার পতন ঘটবে, আমাদের এরকম একটা প্ল্যান ছিল। যারা শহীদ হয়েছেন, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তারাই এই আন্দোলনের ক্যারির দাবিদার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনের নিয়মিত আয়োজন ৭১ পডকাস্টে। আপনাদের সাথে আছি আমি শাহেদুজ্জামান সাকিব। আজকে আমরা আমাদের স্টুডিওতে এমন একজন অতিথিকে আমরা স্বাগত জানিয়েছি, যিনি ২৪ জুলাই গণঅভ্যুত্থানে একটি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই। আপনাকে ৭১ পডকাস্টে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদেরকে ধন্যবাদ। ৭১ টেলিভিশনের এই পডকাস্টকে ধন্যবাদ। মঞ্জু ভাই, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিবিরের একটা বড় অবদান রয়েছে, যেটা আপনারা নিজেরাও বলেন এবং সর্বজন বিদিত বিষয় যে আপনারা একটা বড় ভূমিকা রেখেছেন। তো এই আন্দোলনটা তো শুরু হলো কোটা সংস্কারের দাবি থেকে, শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত। তো আন্দোলনের শুরুর দিকে আসলে আপনাদের ভূমিকা কী ছিল? আপনি ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আপনার ডিরেকশন কী ছিল? আপনারা কি শুরু থেকেই এই আন্দোলনের সাথে ছিলেন, নাকি আসলে মাঝামাঝি বা একটা পর্যায়ে গিয়ে যুক্ত হলেন? দেখুন, আসলে যখন আন্দোলনটা শুরু হয়, ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলনটা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা বিরোধী আন্দোলনটাই একসময় সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ছাত্র শিবিরের ভূমিকাটা শুরু থেকেই ছিল। ছাত্র শিবির কোটা বিরোধী আন্দোলনকেই প্রথম সমর্থন দেয়, যে ছাত্র শিবির কোটা বিরোধী আন্দোলনের সমর্থন এবং তার জনশক্তিরা কোটা বিরোধী আন্দোলনের সাথে থাকবে। এবং আমি ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি, আমার লিখিত আমার স্টেটমেন্ট যায় যে আমরা কোটা বিরোধী এই আন্দোলনকে সমর্থন করি এবং আমাদের জনশক্তিরা তার জায়গা থেকে যথেষ্ট ভূমিকা রাখবে এবং মাঠে থাকবে। এভাবে মূলত আন্দোলনটা শুরু হয়। আন্দোলনে কোটা বিরোধী আন্দোলনটা যদি বলি, দেখেন এই আন্দোলনের বিভিন্ন সময় যে আন্দোলনগুলো ছিল ৯০-এর দশক থেকে নিয়ে ১৮ সালে থেকে শুরু করে প্রতিটা আন্দোলনেই ছাত্র শিবির ছিল। আমরা এই আন্দোলনে আমাদের জনশক্তি যারা ছিল দায়িত্বশীল লেভেল বলা যায় যে সবাই মাঠে ছিল এবং কোটা বিরোধী আন্দোলনের সাথে ছিল। এবং কোটা বিরোধী আন্দোলন যখন একটা পর্যায়ে আসার পরে, বিশেষ করে আমার মনে আছে যে যখন ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছিলেন যে ছাত্রলীগকে এদের পিছনে লাগিয়ে দেওয়া হোক, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগ দেখবে আর কি যারা হলো এই ধরনের আন্দোলন করছে। এবং শেখ হাসিনার যে একটা বক্তব্য ছিল যে রাজাকারের নাতিপুতিরা, এই ধরনের বক্তব্যের প্রেক্ষিতেই মূলত এই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলনে যায়। আমার জানা বা আমি ছাত্র শিবির কেন্দ্র সভাপতি থাকা অবস্থায় আমার যে টার্গেটটা ছিল, সেটা যে আমাদের টার্গেটটাই ছিল যে এই আন্দোলনটাকে যে কোনোভাবেই আমরা সরকার বিরোধী আন্দোলনের দিকে নিয়ে যাব। এটা আমাদের এক ধরনের আগে থেকেই প্ল্যান বা টার্গেট ছিল। শুরুর দিকে তো সরকার এবং বিভিন্ন পক্ষ তারা এটা ছাত্র শিবিরের আন্দোলন এটা প্রমাণ করার চেষ্টা করছিল। তো এমন একটা পরিস্থিতিতে ছাত্র শিবির আসলে কিভাবে এই আন্দোলনকারীদের সঙ্গে মিশে তারা আন্দোলনে অংশ নিয়েছে? আপনাদের সমন্বয়ক যারা ছিল, এই সমন্বয়ক যারা, এরা কি আপনাদেরই লোক কিনা, ছাত্র শিবিরের কিনা, কিংবা যদি না হয়ে থাকে মানে নেতৃত্বের জায়গায় আপনাদের কারা কারা ছিল ওই সময় পরিচিত মুখ? সরকার তো প্রথম থেকেই ছাত্র শিবির এবং জামাতকে এই আন্দোলনের মূল আন্দোলনকারী হিসেবে ট্রিট করতেছিল এবং বিভিন্ন মিডিয়ার ফুটেজও আছে বক্তৃতা যে এই আন্দোলনের মূল পেছনের শক্তি হলো ছাত্র শিবির বা জামাত। দেখেন, আমাদের টার্গেটটা ছিল যে আন্দোলনটা সফল করা, যার কারণে আমাদের প্রথম সারির যারা ফেস পরিচিত নেতৃবৃন্দ তারা মাঠে থাকলেও, যেমন আমি ওই সময় ছাত্র শিবিরের যিনি সেক্রেটারি জেনারেল ছিল জাহিদুল ইসলাম সহ যারা ছিল, সিবগাতুল্লাহ থেকে শুরু করে যারা এখন শিবিরের দায়িত্বে আছেন, নুর ইসলাম সাদ্দাম, আমরা সবাই মাঠে ছিলাম। কিন্তু আমাদের টার্গেটটা ছিল যে আমরা কেউ ফুটেজ বা মিডিয়াতে যেন না আসি। মিডিয়াতে আসলে আন্দোলনটা হাসিনা প্রমাণ করে দিবে যে এটা হলো যে শিবিরের বা জামাতের আন্দোলন। যার কারণে আমাদের এইটা হলো এক ধরনের টার্গেট যে আমাদের জনশক্তি পরিচিত যারা, তারা মিডিয়া ফেস করবে না
বা সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি বা ফুটেজ প্রকাশ করবে না, যেন আন্দোলনটাকে ছাত্র শিবিরের বা জামাতের আন্দোলন ট্রিট করে আন্দোলনটাকে ক্র্যাকডাউন দেওয়া বা আন্দোলনটা শেষ করে ফেলা, এরকম একটা প্ল্যান বাস্তবায়ন তারা করতে চাচ্ছে, এটা যেন না করতে পারে। তো এটা ছিল আমাদের প্রথম, মানে আমাদের এক ধরনের কৌশল বলা যায়। দ্বিতীয়ত হলো যে আমাদের এই আন্দোলনে যারা ছাত্র শিবিরের দায়িত্বশীল যারা ছিল, বৈষম্য বিরোধী ছিল, বৈষম্য বিরোধী ব্যানারের প্রথম সারির কয়েকজন যারা আছে, বিশেষ করে নাহিদ, আসিফ, হাসনাত থেকে শুরু করে যারা ছিল, তারা ব্যতীত আমি মনে করি যে অন্যান্য যত লেভেল আছে, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার বাইরে প্রত্যেকটা লেভেলের দায়িত্বশীল হলো যে ছাত্র শিবির থেকে দেওয়া, ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলেরা যারা হলো বৈষম্য বিরোধী ব্যানারের মূল দায়িত্ব ছিল। যার কারণে আমার কাছে এই আন্দোলনটা করা, সমন্বয় করা, মানে প্রথম সারির লিডার যারা ব্যানারে ছিল তাদের সাথে সমন্বয় করা থেকে শুরু করে সব কিছুই মূলত তারা করতেন। যার কারণে এই আন্দোলনটা আমরা মনে করি যে সফল হয় এবং এই আন্দোলনে আমাদের খুব বেশি বেগ পেতে হয় না। আপনি বলতে চাচ্ছেন যে প্রথম সারির সমন্বয়ক যারা ছিলেন, এর বাইরে সমন্বয়কদের তো একটা বড় তালিকা আমরা জানি, এই তালিকায় বাকি যারা ছিলেন তারা কোনো না কোনোভাবে ছাত্র শিবিরের সাথে কানেক্টেড, এরকম? মোটামুটি বলা যায় যে একটা অংশই হলো ছাত্র শিবিরের, যারা হলো যে এই আন্দোলনকে সমন্বয় করে। যদি আমি বলি যে এবং আলোচনা, ওই সময় আমরা আলোচনায় নিয়ে আসি নাই, স্পেশালি যদি বলি যে সাদেক কায়েম ছিল, ফরহাদরা বাইরে ছিল এবং আরও এরকম অনেক, এবং ঢাকার বাইরে প্রত্যেকটা ইউনিভার্সিটির যারা সমন্বয় করতো, সমন্বয়কদের একটা অংশ ছিল যারা ছাত্র শিবিরের, যারা পুরো আন্দোলনটাকে সমন্বয় করতো এবং ঢাকা থেকে যে গাইডটা করা হইতো সেই গাইডস ফলো তারা করতেন। আমরা পুরো জুলাই গণ অভ্যুত্থানকে যদি দেখি যে দুইটা পার্টে ভাগ করা যায়। 15 জুলাইয়ের আগে একরকম ছিল, যেটা একদম সাধারণ ছাত্রদের আন্দোলন হিসেবেই জানতো সরকার, যদিও এটাকে ছাত্র শিবির, জামাত, বিএনপির আন্দোলন বলে নানাভাবে বলছিলেন। কিন্তু আমরা এরপরে যখন দেখলাম একটা পর্যায়ে ইন্টারনেটও বন্ধ হয়ে গেল, সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে বন্ধ করে দেওয়া হলো। এরপরে আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা আসলে সারা দেশে আন্দোলনকারীদের সাথে কিভাবে সমন্বয় করেছেন? তার আগে একটু বলবেন যে আন্দোলনকারীদের সাথে ছাত্র শিবিরের যোগাযোগটা কিভাবে ছিল, বা আপনাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার সাথে সমন্বয়ক, বিশেষ করে প্রথম সারির যারা সমন্বয়ক, তাদের পরিকল্পনার মিলগুলো কিভাবে হয়েছিল বা মিল হয়েছে কিনা আসলে? প্রথমে যদি বলি যে 15 জুলাইয়ের আগে আন্দোলনের গতিটা একরকম ছিল বা আন্দোলন মাঠে একরকম ছিল। আমাদের 15 জুলাই মানে আন্দোলনের একদম শুরু থেকে কোটা, যতদিন পর্যন্ত কোটা ছিল, কোটা ইস্যুটাকে নিয়ে আন্দোলন হচ্ছিল, ততদিন আমাদের জনশক্তিরা যেমনভাবে মাঠে ছিল, ঠিক এই আন্দোলনটাকে শুধু কোটায় যেন না রাখা হয় তার একটা প্ল্যানও আমি ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি এবং আমাদের একটা সেন্ট্রালি একটা কমিটি ছিল, ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের নেতৃত্বে এই কমিটিটা ফাংশন করত। তাদের পলিসি এটা ছিল যে আমরা সময়ের ব্যবধানে এটাকে আমরা সরকার বিরোধী আন্দোলনে নিয়ে যাব। 15 পর থেকে যখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়, দেখেন এই পুরোটার পেছনে ছাত্র জনতারা মাঠে ছিল, সাধারণ ছাত্ররা মাঠে ছিল, সাধারণ মানুষ মাঠে ছিল, কোনো পেশা, কোনো মানে ধর্ম, বর্ণ এটাকে আসলে দিয়ে খুব বেশি বোঝার কোনো উপায় ছিল না, সব ধরনের মানুষই মাঠে ছিল। ছাত্র শিবির যেটা করে যে এই সকল মানুষকে অর্গানাইজড করার জন্য যে শক্তি, যে প্রস্তুতি, যে প্ল্যান দরকার, এটা নিয়ে কাজ করেছে। নেটওয়ার্কিং সিস্টেমটা যখন বন্ধ হয়ে যায় তখন বলা যায় যে ছাত্র শিবির সরাসরি অফলাইন ব্যবহার করা, আমরা আগে থেকে আমরা এটা বুঝতেছিলাম যে এই ধরনের যদি ক্র্যাকডাউন হয় আমাদের অফিসিয়ালি আমরা সারা বাংলাদেশের দায়িত্বশীলের কাছ থেকে যে নতুন নাম্বার, নতুন ফোন ব্যবহার করা, যদি আমাদের রিস্ক ছিল যে গ্রেফতার হয়ে যাওয়া, তারপরে আমরা প্রত্যেক সাংগঠনিক শাখাগুলা, বিশেষ করে ইউনিভার্সিটি এবং মহানগর পর্যায়ে সেই সকল যারা দায়িত্বে ছিল তাদের আমরা নাম্বারগুলা নেই। আর ঢাকার আন্দোলনের ক্ষেত্রে আমরা সরাসরি মিট করতাম, আমাদের নির্দিষ্ট কিছু প্লেস ছিল, যেমন শাহবাগ, বসুন্ধরা, তারপরে হলো উত্তরা, এরকম সারা ঢাকায় 7-8টা প্লেস ছিল এবং ওই প্লেসকে কেন্দ্র করে আমাদের মুভমেন্ট ছিল। আমরা দায়িত্বশীলকে কখন কোথায় থাকবে একটা টাইম জানানো হতো, যে সকালে খুব ভোরে
ফজরের নামাজের পরে আমাদের দায়িত্বশীলদের সাথে আমরা যোগাযোগ মেনটেন করব। একজনের সাথে যোগাযোগ করলে তার, আমি যদি শাহবাগে যোগাযোগ করি, শাহবাগের কারোর সাথে যোগাযোগ করি, তার দায়িত্ব হলো যে শাহবাগ থেকে নিয়ে পল্টন বা এই বেল্টের যারা আছে সবার সাথে কমিউনিকেশনগুলো করা। এই যে নেটওয়ার্ক ছিল না, আমরা অফলাইন ফোন ব্যবহার করা, দ্বিতীয়ত হলো যে সরাসরি ফেস টু ফেস ব্যবহার করা। আর আরেকটা বিষয় ছিল যে নেটওয়ার্ক বন্ধ হলেও একটা বিশেষ যদি বলি যে সার্ভারের মাধ্যমে যে ওয়াইফাই কানেক্ট থাকলে ইন্টারনালি যোগাযোগ করা যায়, এরকম একটা আমরা সার্ভার বা ওয়েবসাইট যাই বলি আমরা ডেভেলপ করেছিলাম, যার মাধ্যমে হলো যে ওয়াইফাই কানেক্ট থাকবে কিন্তু নেট নাই, আমরা ওটার মাধ্যমে যোগাযোগ করতে পারবো। এটা খুবই সীমিত, আমরা আমাদের সেন্ট্রাল কিছু দায়িত্বশীল এটা যোগাযোগ মেনটেন করতাম। এইভাবে করে আমাদের ওই সময়ের আন্দোলনের পুরো আন্দোলনটাকে সচল রাখার জন্য আমাদের চেষ্টা ছিল। আর জেলা পর্যায় থেকে আমরা প্রত্যেক সাংগঠনিক জেলা এবং প্রশাসনিক জেলা এবং আমাদের বিভাগ ভিত্তিক আমরা একটা গ্রুপ ছিল, গ্রুপের কাজ ছিল যে পুরো বাংলাদেশটাকে কানেক্ট রাখা। এক্ষেত্রে একজন ব্যক্তি একাধিক 5 জন 7 জন 10 জন ব্যক্তির সাথে, একজন রাজশাহী, একজন চট্টগ্রাম, একজন সিলেট, একজন রংপুর, একজন বরিশাল, এভাবে করে পুরো বিভাগ ভিত্তিক দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করা। কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে একজন ব্যক্তি গ্রেফতার হয়ে যাবে বা 2 জন ব্যক্তি গ্রেফতার হবে, পুরো টিমটা শিবিরের সেন্ট্রাল বডির পুরো দায়িত্বশীলের যেন গ্রেফতার না হয়, এজন্য আমাদের এই ধরনের একটা উদ্যোগ ছিল, যার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে অফলাইনে এবং সরাসরি ঢাকায় যোগাযোগের মাধ্যমে আমরা আন্দোলনটাকে সক্রিয় রেখেছিলাম। এটা একটা। আর আরেকটা ছিল যে আমরা সমন্বয়কদের সাথে সমন্বয় করার ক্ষেত্রে আমাদের মূল ভূমিকা রাখতো বলা যায় যে বেশ কয়েকজন ব্যক্তি। এর ভিতরে ঢাকা ইউনিভার্সিটির সাবেক কিছু দায়িত্বশীল, সাবেক যারা সভাপতি ছিল তারা যোগাযোগ রাখতেন। এর ভিতরে যেমন হলো যে জুনায়েদ, রাফে সালমান এবং রানিং যিনি ভিপি সাদেক কাইম এবং SM ফরাদ, এই কয়েকজন ব্যক্তি এবং আরও আছে যারা হলো আমি তাদের নামগুলা ওইভাবে জানি না, একটু সিনিয়র যারা, এরকম স্পেশালি যদি বলি যে তারা যোগাযোগ না করলেও তারা আমাদেরকে পরামর্শ দিতেন, যেমন হলো যে শিশির মনির থেকে শুরু করে এরকম আরও অনেক ব্যক্তিরাই যে পুরো আন্দোলনের সময় আমাদেরকে গাইড করতেন, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির যারা দায়িত্বশীল ছিল তাদেরকে গাইড করতো। তো এটা ছিল হলো এদের গাইডস এবং এদের সমন্বয়। আর শিবিরের কেন্দ্রের মিডিয়া সম্পাদক ওনার নাম মাহদি আল মাহমুদ এবং এই যে বর্তমান ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ইনারা হলো যে সরাসরি আমার সাথে সমন্বয় করে ঢাকা ইউনিভার্সিটি হয়ে সমন্বয়কদের সাথে আমরা সমন্বয় করতাম। আমাদের এরকম কয়েকটা লেয়ার ছিল যে আমি সরাসরি কোনো ক্ষেত্রে ফেস টু ফেস দেখা করছি যে এই আন্দোলন আমরা এইভাবে করতে চাই, এটা ছিল যে খুবই সীমিত, কারণ ওই সময় খুবই রিস্ক ছিল। এর কারণে আমরা লেয়ার মেনটেন করে ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে এবং কেন্দ্রের কিছু দায়িত্বশীল, বিশেষ করে সিবগাতুল্লাহ, মাহদি আল মাহমুদ, তারপরে আমিরুল ইসলাম নামে ছাত্র শিবিরের ওই সময় ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিল, উনি সহ এরকম একটা টিম, 7 জনের একটা টিম কাজ করতো। তারা পুরো বাংলাদেশ স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি এবং সমন্বয়কদের সাথে সমন্বয় করতেন। ইন্টারনেট বন্ধ থাকার সময় আপনারা আন্তর্জাতিক যোগাযোগ, আপনাদের বিশ্বের বিভিন্ন দেশে যারা আছে তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন বলে আমরা জানি। এই বিষয়টা কিভাবে সম্ভব হলো এবং আপনারা আর কোন কোন কৌশলে আসলে এই যোগাযোগগুলো করেছেন মিডিয়ার সাথে এবং আপনাদের সারা দেশে যে নেতাকর্মীরা আছে আন্দোলনে যারা লিড দিচ্ছেন, মানে একটা দুরূহ কাজ ছিল, কিভাবে এই সম্ভব হলো? এখানে দেখেন যে ইন্টারন্যাশনাল যোগাযোগটা, আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটা যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা বাইরের দেশে যারা তাদের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। বাইরের ছাত্র শিবিরের সাবেক যারা বলা যায় এবং বাংলাদেশকে ভালোবাসেন, যারা হাসিনা বিরোধী আন্দোলনের বাহির থেকে যারা অংশগ্রহণ করেছিল, সংখ্যাটা আসলে অনেক, বলা যায় সবাই, মানে ম্যাক্সিমাম বিদেশে থাকা মানুষেরা এই আন্দোলনকে সমর্থন করতেছিল। আমাদের টার্গেট ছিল যে পুরো আন্দোলনটার সত্য ঘটনাটা যেন আমরা বাইরে পৌঁছাতে পারি, কি হচ্ছে বাংলাদেশে এটা পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা ছিল। কিন্তু নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ হওয়ার কারণে আমাদের দীর্ঘদিন এটা গ্যাপ হয়। পরে আমাদের একটা বিষয় মানে জানা আর কি, যে বাংলাদেশের সীমান্তবর্তী এরিয়াতে ভারতের নেটওয়ার্কিং পাওয়া যায়।
মানে আমরা এটা আমার জানা এবং আমি দেখেছি যে একজন ব্যক্তি ভারতে থাকেন পরিবারের, আর একজন বাংলাদেশে থাকে, তারা হলো যে ভারতের সিম ব্যবহার করে কথা বলেন বা ভারতের নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলেন, এরকম অনেক ব্যক্তিরাই আছে সীমান্তবর্তী এলাকায়। তো আমরা ওই সময় আমাদের মাথায় এটাই আসে যে ইন্ডিয়ান নেটওয়ার্ক ব্যবহার করা যায় কিনা। তখন আমাদের একটা টিম ইন্ডিয়ান নেটওয়ার্ক ব্যবহার করে সে রাজশাহীতে গিয়ে রাজশাহী ইন্ডিয়ান সীমান্ত এরিয়াতে গিয়ে একটা ইন্ডিয়ান সিম ব্যবহার করে নেটওয়ার্ক ব্যবহার করে আমরা কিছু তথ্য হলো যে বাইরে মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করতেছিলাম, যেন পুরো বাংলাদেশে কি ঘটছে এটা যেন তারা জানতে পারে। এটা ছিল আমাদের একটা বলা যায় যে কৌশলের একটা অংশ। মঞ্জু ভাই, জুলাই গণঅভ্যুত্থানের এই একদম 5 আগস্ট পর্যন্ত যখন ইন্টারনেট বন্ধ হলো এবং 5 আগস্ট পর্যন্ত এই সময়টা নিশ্চয়ই একটা ঝুঁকিপূর্ণ সময়, আপনাদের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল। কোথায় ছিলেন আপনারা, আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিভাবে সময় কাটিয়েছেন, এই বিষয়গুলো যদি বলতেন। কোথায় ঘুমিয়েছেন, খেয়েছেন, কিংবা চলাফেরা কিভাবে করেছেন? প্রথম হলো যে দেখেন, আমাদের একটা কমন একটা ইয়ে ছিল যে আমাদের কোনো দায়িত্বশীল যেন এই আন্দোলনের সময় গ্রেফতার না হয়, এর জন্য সবাইকে একটু সিরিয়াস থাকতে হবে। এটা ছিল আমাদের সেন্ট্রাল ছাত্র শিবিরের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা যে আমাদের কারণে যদি কেউ গ্রেফতার হয় তাহলে আন্দোলনটার গতি চেঞ্জ হয়ে যেতে পারে এবং আন্দোলনটাকে সরকার ইচ্ছা করলেই ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। যার কারণে আমাদের সবাই সচেতন থাকতো। আমরা ঢাকায় ছিলাম, আমাদের সকল নেতৃবৃন্দ ঢাকার বিভিন্ন জায়গায় নর্মালি যেভাবে থাকে এভাবেই চলাফেরা করতেন। আমি থাকতাম বসুন্ধরাতে এবং উত্তরাতে, আমি এই দুই জায়গায় আন্দোলনের সময় ছিলাম। আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে আমার দেখা ছাত্র শিবিরের যারা সেন্ট্রাল দায়িত্বশীল ছিল, বিশেষ করে কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল, ছাত্র শিবিরের অফিস সম্পাদক, বর্তমান যিনি কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সিবগাতুল্লাহ থেকে শুরু করে যারা ছিলেন কেন্দ্রীয় বডির, তারা রাত্রে ঘুমাইতো এটা আমাদের কাছে মনে হইতো না। অনেকদিন এরকম হইতো যে আমরা 3-4 জন একসাথে থাকতাম, একটা নিরাপদ জায়গায় রাত্রে চলে আসতাম, একসাথে থেকেছি, একসাথে চিন্তা ভাবনা করেছি, একসাথে প্ল্যান করেছি। আবার হলো যে আমরা খুব ভোরে বের হয়ে যেতাম। দিনে এবং রাত্রে ঘুমানোর এই জায়গাটা আমি যদি বলি, ফজরের নামাজের পরে ছাত্র শিবিরের দায়িত্বশীলরা খুব নামাজ পড়ে অল্প সময় ঘুমায় নিতেন, আবার সকালে মাঠে যেতে হবে, ওই প্রস্তুতির জন্য অল্প ঘুমায় আবার মাঠে চলে যেতেন। এইভাবে করে পুরো এই 36 দিনের আন্দোলনে ছাত্র শিবিরের দায়িত্বশীলেরা সরাসরি এবং পলিসি প্ল্যান দিয়ে অংশগ্রহণ করেন। 5 আগস্ট তো শেখ হাসিনা পালিয়ে গেলেন, তো এর আগে আপনাদের পরিকল্পনাটা কি ছিল, যে আসলে আপনার কোন মানে রোডম্যাপটা কি ছিল, যে কিভাবে সরকারকে পতন করাবেন? এক দফার ঘোষণা তো আরও অনেক পরে আসলো, মানে আপনাদের পরিকল্পনাটা কি ছিল? আমরা জানছিলাম যে আপনারা গণভবন কেন্দ্রিক একটা পরিকল্পনা রেখেছিলেন। আমাদের হাসিনা 5 তারিখে যখন চলে যায়, হাসিনা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা 3 তারিখে হাসিনার পতন ঘটবে, আমাদের এরকম একটা প্ল্যান ছিল। যার কারণে আমরা পুরো ঢাকা, বিশেষ করে হাসিনা যে এরিয়াগুলোতে থাকতেন, বিশেষ করে হাসিনার যে আবাসল ছিল আর কি, গণভবন, সেই জায়গাটাকে টার্গেট করে আমরা পুরো এরিয়াটা, আমাদের একটা শখ ছিল, আমাদের পয়েন্ট ছিল। আমরা শাহবাগ মোড়, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, এরকম 7টা-8টা পয়েন্ট আমাদের পুরো এরিয়াকে কেন্দ্র করেছিল যে আমরা 3 তারিখে একসাথে মুভ করব। কিন্তু আমাদের একটা বিষয় ছিল যে 3 তারিখে মুভ করার প্ল্যানটা আমাদের ছিল হঠাৎ, মানে আমাদের হঠাৎ সিদ্ধান্ত এরকম হয় যে আমরা 3 তারিখেই সেদিকে মার্চ করতে চাই। কিন্তু এটার প্রস্তুতি শেষ করতে সন্ধ্যা হয়ে যায়। যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমাদের ভাইদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে এক ধরনের পরামর্শ আসে যে এর আগের ইতিহাসগুলা এরকম ছিল যে শাপলা চত্বরে সন্ধ্যার পরে মানুষকে ক্র্যাকডাউন দেওয়া হয়েছে। শাপলা চত্বরের এক নিদারুণ ইতিহাস আছে। যদি সন্ধ্যা বা রাত হয়ে যায়, অন্ধকার হয়, তাহলে যদি কোনো বড় ধরনের ম্যাসাকার সংঘটিত হয়, আমরা ক্ষতিগ্রস্ত হব, সাধারণ ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আমাদের ওই প্ল্যানটা সেদিন 3 তারিখে স্টপ হয়ে যায়। আমাদের এক দফা দাবি
এবং 9 দফা দাবি এগুলো আমাদের আগে থেকে প্রস্তুতি ছিল। বিশেষ করে 1 দফাটা আমাদের আগে থেকে প্রস্তুতি ছিল, যে যেদিনই ওবায়দুল কাদের ঘোষণা করেছিল সেদিন থেকে আমাদের দাবি ছিল যে আমরা আস্তে 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 1 দফার দিকে যেতে চাই। প্রথমে আমরা দাবি জানিয়েছিলাম যে ওবায়দুল কাদেরের পদত্যাগ করতে হবে, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, এরকম আরও কিছু আওয়ামী লীগ এবং প্রশাসনের পদত্যাগ দাবি ছিল আমাদের। ওই সময় আমাদের প্ল্যানে ছিল যে আমরা এটাকে আস্তে আস্তে প্রধানমন্ত্রী সহ এই সরকার পতনের দাবিতে আমরা 1 দফা দাবিতে যাব, যে হাসিনার পতন চাই। ওইটা থেকেই আস্তে 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 আমাদের প্ল্যান বাই স্টেপ আমাদের আগানো, এর ভিতরে 9 দফা হয়। তো দেখেন, আমাদের হাসিনা পতনের এই পুরো আন্দোলনে আমাদের মূল টার্গেটটাই ছিল যে সরকার পতন। আর আমরা এই টার্গেটটা, আমাদের কাছে এরকম মনে হচ্ছিল যে আমরা পুষতে পারবো টার্গেটে। আমাদের সেই সময় পুষতে পারার এই আকাঙ্ক্ষাটা তৈরি হয় যখন নেটওয়ার্ক সিস্টেমটা অচল হওয়ার পরে আবার নতুন করে সচল হয়। মানুষের স্বস্ফূর্ত যে সারাটা, যেভাবে মানুষ, ছাত্ররা, সাধারণ মানুষ অংশগ্রহণ করে, তখন আমরা বুঝতে পারি যে এই আন্দোলনটাকে আর কেউ থামাতে পারবে না। আমরা শুধু পিছন থেকে অর্গানাইজড করছি, আর সাধারণ ছাত্র জনতা, এখানে সব পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। তো কাজেই ওই সময় আমরা, আমাদের ভিতরে ওইটা আশা তৈরি করে যে আমরা হাসিনা পতন আন্দোলনটাকে সফল করতে পারবো, এবং হাসিনা চলে যাবেন বাংলাদেশের বাইরে, এটা আমাদের কোনো সময় টার্গেট ছিল না। আমাদের টার্গেট ছিল হাসিনা সরকারে থাকবে না, হাসিনা গ্রেপ্তার হবে, হাসিনা বন্দী হবে, হাসিনার বিচার হবে, বা এরকম কোনো একটা প্ল্যান ছিল। কিন্তু হাসিনা যে চলে যাবেন, এটা আমাদের ওই সময় মাথায় ছিল না। তো আমরা আমাদের সেই প্ল্যান অনুযায়ী ধারাবাহিকভাবে আমরা হাসিনা পতন আন্দোলনের দিকেই মার্চ করতে থাকি। যদি সরকার পতন না হতো, মানে সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা নিশ্চয়ই একটা বিকল্প পরিকল্পনা। দেখেন, এখানে একটা বিষয় যুক্ত করি, যে যখন সরকার পতন না হলে এবং হাসিনা নিজেই, হাসিনারা নিজেই আমাদেরকে তাদের নির্বাহী আদেশে ছাত্র শিবির এবং জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে। আমার মনে আছে ওই সময় আমি কেন্দ্রীয় সভাপতি, ওই সময় এক ধরনের বলা যায় যে কষ্টও ছিল যে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে। যে নিষিদ্ধ ঘোষণা করার কারণে তারা ভেবেছিল যে মনে হয় এই আন্দোলনটা থেমে যাবে, অথবা আমরা আন্দোলন করব না, বা এরকম কোনো কিছু হয়তো তাদের চিন্তায় ছিল। দেখেন, যদি হাসিনা থেকে যেত এবং হাসিনা বা তার রিজিম বা সরকার যদি সফল হতো, তাহলে হয়তো ইতিহাসটা ভিন্ন রকম হতো। আমাদেরকে গ্রেফতার করা হতো, ফাঁসি দেওয়া হতো, বা আমাদেরকে শহীদ করা হতো। তো আমাদের একজন জনশক্তির ভিতরেও এই ধরনের হতাশার কোনো চিহ্ন আমরা দেখি নাই, যে তারা হতাশ, তাদের মেরে ফেলা হবে, বা তাদের ভিডিও ফুটেজ আছে, বা যদি আন্দোলন সফল না হয় গণগ্রেফতার করা হবে, মানে যাকে যেখানে পাবে সেখানে হয়তো সরাসরি মেরে ফেলা হবে, অথবা বিচারিক কায়দায় মারা হবে। আমাদের ভাইদের ভিতরে, আমি শিবির কেন্দ্র সভাপতি ছিলাম, আমি দেখি নাই যে আমাদের ভিতর কোনো ধরনের হতাশা কাজ করছে। বরং তারা মাঠ থেকে এই আন্দোলন সফল করার যে প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল, এই ব্যাপারে তারা একদম এক্সট্রিম পর্যায়ে তারা ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা মাঠে থাকবো। এটা ছিল আমাদের নির্দেশনা। কি ছিল যে আসলে যদি বাই চান্স সরকার সফল হয়, সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা ছিল কিনা এই ধরনের, যে না আপনাদেরকে নিজেদেরকে সেভ রাখা, নাকি আপনাদের যে মরলে মরবো বাঁচলে বাঁচবো এই ধরনের একটা? এখানে দেখেন যে আমি কেন্দ্র সভাপতি ছিলাম, এবং আমাদের কেন্দ্র সভাপতি শিবিরের কেন্দ্রীয় একটা বডি আছে, যেটা সেক্রেটারিয়েট বডি বলে, সেই সেক্রেটারিয়েট বডি এবং এক্সিকিউটিভ বডি আছে। এদের সাথে আমরা ওই সময় অনলাইনে দফায় দফায়, ওই সময় নেটওয়ার্কিংটা ছিল, যে যখন নিষিদ্ধ করা হয় শিবিরকে, আমরা বারবার বসতেছিলাম। তো আমাদের ভাইদের সবারই পরামর্শ এটাই ছিল যে প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব, বা আমাদের একাধিক ভাইকে শহীদ করে ফেলা হবে, আমরা এই শহীদ হব, আমরা আমাদের ভাইদের অনেক ত্যাগ তিতিক্ষার তারা প্রমাণ রাখবে, কিন্তু আমরা এই আন্দোলন থেকে পিছপা হব না। এবং আমাদের ওই সময় আমাদের কিছু ভাইদের বক্তব্যগুলো এরকম ছিল যে আমরা এই আন্দোলনটাকে সফল করার জন্য আরও যত প্রস্তুতি প্রয়োজন আমরা সেটা করতে চাই, আন্দোলনটাকে আমরা সফল করতে চাই। তো এই কারণে আমাদের ভিতরে ভয় ভীতি বা হতাশা ছিল না, যে আমরা একসাথে যদি শহীদ হয়ে যায় একাধিক ভাই, আমরা শহীদ হয়ে যাব, এই প্রস্তুতি আমাদের সবার ছিল। যার কারণে আমি দেখেছি যে মাঠে একজন শিবিরের সাধারণ জনশক্তিও শহীদ হয়েছেন, বড় দায়িত্বশীল শহীদ হয়েছেন। একদম সাধারণ কর্মী থেকে শুরু করে বড় দায়িত্বশীল, মহানগর নেতৃত্ব দিয়েছেন দায়িত্বশীলরা শহীদ হয়ে গেছেন, কিন্তু তারা পিছু হটে নাই। আর এটা ছিল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অশেষ রহমত, যে
আমরা শুধু ঘোষণা দিয়েছিলাম, ছাত্র শিবিরের জনশক্তিরা সবাই মাঠে নেমেছিল এবং ছাত্র শিবিরের ডাকে এবং ছাত্র শিবিরকে কাছে পেয়ে সাধারণ ছাত্ররা একসাথে আন্দোলন করেছেন এবং তারা সাহসের জন্য ছাত্র শিবিরকে কাছে চেয়েছেন যে আমরা চাই যে ছাত্র শিবির যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা আরও বেশি সাহসী হয়ে ভূমিকা রাখতে পারবো। এরকম অসংখ্য জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে ভাই ছাত্র শিবির যদি থাকে আমরা মাঠে থাকবো। তো এটা ছিল আসলে আমাদের পুরো সাহসের এই আন্দোলনের এই পথ চলা। জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেসিবাদ বিরোধী অন্য যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্রদল সহ অন্যান্য যারা রাজনৈতিক সংগঠনের দায়িত্বে আছেন, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগটা কেমন ছিল বা আপনাদের একসঙ্গে বসা হয়েছিল কিনা আন্দোলন কেন্দ্রিক? জুলাই আন্দোলনের সময় আমরা একসাথে সরাসরি বসা হয়েছে, এটা সংক্ষিপ্ত পরিসরে আমরা বসছি। আমাদের এই পরিসরটা ছিল কম, তবে আমরা একসাথে এই আন্দোলনটাকে সফল করার জন্য স্টেটমেন্ট দিয়েছিলাম। আমার মনে আছে যে জাগপা ছাত্রলীগের সেক্রেটারি বা অফিস সম্পাদক বা এরকম একজন সহকারী সেক্রেটারি একজনের বরাদ্দে ছাত্র শিবিরের নাম প্রথম এভাবে করে 21 থেকে 22টা ছাত্র সংগঠন যারা বাংলাদেশের ছাত্র রাজনীতি করেন, ছোট বড় বিভিন্ন, সবাই একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমরা এই আন্দোলনের সাথে আছি, থাকবো। ছাত্রদলকে আমি পার্সোনালি নিজে ছাত্রদলের সভাপতির সাথে এবং ছাত্রদলের আরও অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা পার্সোনালি এই আন্দোলনকে সমর্থন দিয়ে মাঠে ছিলেন, ঐক্যবদ্ধভাবে স্টেটমেন্টে তারা অংশগ্রহণ করে নাই। আর এভাবে করেই সকল ছাত্রদের সাথে আমাদের যোগাযোগটা আন্দোলন কেন্দ্রিক বেশি হয় এবং আমাদের পার্সোনাল গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপে আমরা হলো যে সব ছাত্র সংগঠন একসাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে অডিও কলে যুক্ত হতাম, বিভিন্ন ডিসকাস হইতো, আলোচনা হইতো যে কীভাবে আমরা এই আন্দোলন সফল করব এবং সব নেতৃবৃন্দই তারা নিজ নিজ জায়গা থেকে তারা মাঠে থাকবেন, সেই মাঠে থাকার প্রতিশ্রুতি তারা প্রতিনিয়ত ব্যক্ত করতেন এবং মাঠে থাকতেন। এবং আমরা দেখেছি যে অনেক ছাত্র সংগঠনের সেন্ট্রাল পর্যায়ের নেতৃবৃন্দও এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন, তারা গুরুতর আহত হয়েছেন, এরকম ব্যক্তিকেও আমরা দেখেছি। এভাবে করে মূলত আমরা সব ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ মেনটেন করেছি। মঞ্জু ভাই, 5 আগস্টের পরে পরিবর্তিত প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে অনেক কথা হয়েছে। আপনারা কি মনে করেন যে জুলাই গণঅভ্যুত্থানে শিবিরের একক কোনো ক্রেডিট রয়েছে কিংবা শিবির বড় ভূমিকা রেখেছে, এই ধরনের কিছু আপনারা মনে করেন কিনা? দেখেন, প্রথম হলো যে আমি যখন ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি তখনই আন্দোলনটা সফল হয় এবং আন্দোলন সফল হওয়ার বেশ কয়েক মাস আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম। 24 ডিসেম্বরের 31 ডিসেম্বর পর্যন্ত আমি সভাপতি ছিলাম। আমি কেন্দ্র সভাপতি থাকাকালীন সময়ে আমি সহ আমাদের শিবিরের নেতৃবৃন্দকেও এই আন্দোলনের ক্রেডিট দাবি করেন নাই এবং আমি নিজে এবং আমার ছাত্র শিবির তারা এই আন্দোলনের পুরো ক্রেডিটটা যারা শহীদ হয়েছেন, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যাদের ত্যাগ রয়েছেন, তাদেরই প্রত্যাশা বা তারাই এই আন্দোলনের ক্রেডিট দাবিদার হতে পারেন, এটা হলো আমরা বরাবর বলে আসছি। ছাত্র শিবির কখনোই এই আন্দোলনের দাবিদার না, ক্রেডিটের দাবিদার না। ছাত্র শিবির যেটা চেয়েছেন সেটা হলো যে ছাত্র শিবির তার জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন, যে সেই ভূমিকা কতটুকু ছিল, এই ভূমিকার কথাগুলো ছাত্র শিবির মিডিয়াতে, লেখনী, বিভিন্ন মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। অন্যান্য ছাত্র সংগঠন যারা ছিল, আমি মনে করি যে এই আন্দোলনে সকল ছাত্র সংগঠনের ভূমিকা আছে, সকল পেশার মানুষের ভূমিকা আছে, ক্যাম্পাসগুলো সকল ছাত্র জনতার ভূমিকা আছে। একটা ছাত্র সংগঠনের এই যে দাওয়াতে বা আহ্বানে এরকম গণস্রোত হইতে পারে না, এখানে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ আছে। কাজেই এই আন্দোলনের পুরো ক্রেডিটটা কোনো একটা দল বা একটা গোষ্ঠী বা একটা ব্যক্তির হতে পারে না, এটা আমি ব্যক্তিগতভাবে এবং আমি যখন ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলাম তখন ছাত্র শিবিরের বক্তব্য এটা কখনোই ছিল না। ছাত্র শিবির এটা দাবি করে যে, আবারও বলি যে ছাত্র শিবিরের দাবিটা হলো এই আন্দোলনের পুরো ক্রেডিটটা হলো শহীদদের, এই আন্দোলনে অংশগ্রহণকারী ত্যাগী যারা ছিল তাদের, এবং অসংখ্য ত্যাগী মানুষ আছে যারা ইতিহাসে এই আন্দোলনের ইতিহাসে তাদের নাম আসবে না কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। আমি মনে করি নাম রাজানা অসংখ্য ত্যাগী মানুষদের জন্য এই আন্দোলন সফল হয়েছে, তারা এই আন্দোলনের মূল ক্রেডিট তাদের জন্য হতে পারে, তাদের এই আন্দোলনের মূল ক্রেডিট।
একটু ছোট্ট করে বলবেন যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান কতটুকু বাস্তবায়িত হলো আসলে? দেখেন, মানে আমার কাছে এটা মনে হয় যে যেদিনই জুলাই 5 আগস্ট সংগঠিত হয়ে গেল, এরপরে নতুন সরকার আসলেন ডক্টর ইউনূস, এরপর থেকেই আমার কাছে মনে হয়েছে যে জুলাইয়ের যে মূল স্পিরিটটা ছিল, এই স্পিরিটটা আস্তে 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 হারিয়ে গেছে। যে আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে, যে মানে মানুষের এই যে আন্দোলনে অংশগ্রহণ করা, এই মানুষগুলার সত্যিকারের যে আকাঙ্ক্ষা বা স্বপ্ন বা দাবি, এটা খুবই সামান্য সেটা পূরণ হয়নি। দাবি ছিল যে একটা দাসত্বমুক্ত, মানে সন্ত্রাসমুক্ত, কল্যাণকর, যেটার মাধ্যমে এই জাতি উপকৃত হবে। আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করছে তাদের কাছ থেকে যখন কথাগুলো শুনি খুবই কষ্ট লাগে যে শহীদ হয়েছেন পরিবার, শহীদ হয়েছেন সন্তান, শহীদ হয়েছেন এক পরিবার একাধিক ব্যক্তি, অথচ তাদের আকাঙ্ক্ষাই ছিল একটা নতুন বাংলাদেশের। সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না। আমরা মানে খুবই কষ্ট পাই যে ডক্টর ইউনূসের সময় খুব একটা জুলাই যোদ্ধা, জুলাইয়ের স্পিরিট আন্দোলনের নিয়ে যেমন কোনো কিছু হয়নি, এই সরকার আসার পরেও এই সরকার প্রথমেই জুলাই সনদ থেকে শুরু করে জুলাইয়ের যে মূল স্পিরিট ছিল এটাকেই প্রত্যাখ্যান করেছে। কাজেই জুলাইয়ের যে মূল চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, এটা খুবই সামান্যতম আমার কাছে মনে হয় বাস্তবায়ন হয়নি। তবে এইটা বলতে চাই যে জুলাইয়ে গণ হত্যাকারী যারা ছিল, সরকারের সাথে লেগে থাকা, সরকারের নির্দেশনায় প্রশাসনের যারা কর্তা ব্যক্তি নির্বিচারে মানুষকে হত্যা করেছে, এই সংখ্যাটা তো প্রায় 2000। কত মানুষ আহত হয়েছে এই সংখ্যাটা আসলে সঠিক সংখ্যা নাই, এবং অনেক লাশ গুম করা হয়েছে, এটার সংখ্যাটা আমাদের কাছে নাই। কিন্তু এই যে এত বড় একটা ঘটনা যারা ঘটালেন, তাদের বিচারটাও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। হয়তো কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি মিডিয়ায় আসছে বা সরকার বলার চেষ্টা করতেছেন। আমরা চাই যে দৃশ্যমান বিচার হোক এবং সঠিক বিচারটা হোক। যদি সঠিক বিচারটা হয় তাহলে দোষী যারা, তারা আসলে সঠিক বিচারটাই পাবে, আর আমরা সেটাই চাই। এবং যারা শহীদ হয়েছেন, যাদের পরিবার, তাদের আকাঙ্ক্ষা তো এটাই যে বিচার হোক। আমরা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই সরকারকেও বলতে চাই যে তারা যেন সেটা বিশেষ গুরুত্বের সাথে নেয়। মঞ্জু ভাই, আমরা শেষ পর্যায়ে আসছি, একটু বলবেন 2024 সালেই আপনার ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব শেষ হয়েছে, এখন আপনি কি করছেন, কোন দলের সঙ্গে যুক্ত আছেন? প্রথম হলো যে আমি 24 সালে বিদায়ের পরে 24 সালের 31শে ডিসেম্বর বা মানে 25 সালের জানুয়ারির 1 তারিখ বা 31শে ডিসেম্বরে বিদায়ের পরে আমি বলা যায় যে এখন মোটামুটি সক্রিয়ভাবেই বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আছি, এবং জামাত ইসলামীর একটা থানা জামাতের, পল্টন থানা জামাতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আর মোটামুটি এই জায়গায় জামাত ইসলামীর চিন্তা এবং শিবিরের চিন্তা যেহেতু এক, এ কারণে জামাত ভালো লাগে, জামাতের সাথে আছি। এতক্ষণ 71 পডকাস্টে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, 71 পডকাস্টকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো আয়োজনে।